নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 29শে জুলাই সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, ধর্মে ভাগাভাগি করি না বলে শুভেন্দুর সংখ্যালঘু রাগ নিয়ে বিধানসভায় ঐক্যের দর্শন শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, অলিম্পিক গেমসে পদকজয়ী মানু ভাকেরকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশের জন্য গর্বের। হেমন্ত সোরেনের জামিন বহাল সুপ্রিম কোর্টে, খারিজ ইডির আবেদন। হাইকোর্টের সিদ্ধান্তই বহাল, সংরক্ষণ ইস্যুতে সুপ্রিম কোর্টেও ধাক্কা নীতিশ কুমারের। জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী এবং নাগরিক হত্যার তদন্ত দাবি, বাংলাদেশে 74 জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি। রাশিয়া সোমবার বলেছে তারা ইউক্রেনের 39টা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। লাতিন আমেরিকার ভেনেজুয়েলায় 70% ভোট পেয়ে বিরোধী প্রার্থীর জয়ের দাবি। প্রথম আলোর খবর অনুযায়ী বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে নিহত বেড়ে 211। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রাণঘাতী যত ভুল, গোলান মালভূমিতে নিজ সেনাদের ওপরে গুলিবর্ষণ করে গণহত্যা। গাজায় গণহত্যার বর্ণনা, ইসরায়েলের 3 রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ধর্মে ভাগাভাগি করি না বলে শুভেন্দুর সংখ্যালঘু রাগ নিয়ে বিধানসভায় ঐক্যের দর্শন শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অন্দরেও তাই নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে সোমবার বিধানসভায় এক বিজেপি নেতা বলে খোঁচা দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি সমন্বয়ের বার্তাও দিয়েছেন। সোমবার বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাকে সব কথা বলতে না দেওয়া থেকে শুরু করে ছিল বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবি প্রসঙ্গ। এছাড়াও উত্তরবঙ্গের মানুষের জন্য তার সরকার কি করেছে তারও বিবরণ দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। সেই বক্তৃতার মাঝেই শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। মমতা বলেছেন, বিজেপির এক নেতা বলছেন একে চাই ওকে চাই না, মানুষই আপনাকে চাইবে না। এরপরেই তাকে বলতে শোনা গিয়েছে, বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন, আমরা ভাগাভাগি করি না। উল্লেখ্য যে তিনি যখন বিধানসভায় এই কথা বলছেন তখন সেখানে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী, এমনকি বিজেপির কোনো বিধায়কই বিধানসভার অধিবেশনে ছিলেন না। তার আগেই তিনি বাকি বিজেপি বিধায়কদের নিয়ে ওয়াক আউট করেছিলেন। অলিম্পিক গেমসে পদকজয়ী মানু ভাকেরকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশের জন্য গর্বের। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক গেমসে শুটিংয়ে পদক জিতে ইতিহাস রচনা করেছেন মানু ভাকের। এবার তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদক জয়ের খবর আসতেই নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ে মানু ভাকেরকে আমার অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্যেই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক জিতে সাফল্য দিতে পেরেছেন তিনি। দেশের জন্য এটা গর্বের মুহূর্ত। হেমন্ত সোরেনের জামিন বহাল সুপ্রিম কোর্টে, খারিজ ইডির আবেদন। হেমন্ত সোরেনের জামিনের বিরোধিতা করে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই আবেদন দায়ের করেছিল। অর্থ পাচারের অভিযোগে নির্বাচনের আগে হেমন্ত সোরেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইডি। গ্রেপ্তারও করা হয়েছিল সোরেনকে। গ্রেপ্তারের ঠিক আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত সোরেন। জেলে বন্দিও থাকতে হয়েছে তাকে। গত 28শে জুন ঝাড়খণ্ড হাইকোর্ট সোরেনের জামিন দেয়।
সোমবার ইডির পাল্টা আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, ঝাড়খণ্ড হাইকোর্টের রায় অত্যন্ত যুক্তিসঙ্গত। ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনকে জামিন দিয়ে বলেছিল যে জমি বিক্রি এবং অর্থ পাচারের অভিযোগ ইডি দায়ের করেছে, কিন্তু অর্থ পাচারে সোরেনের সরাসরি যুক্ত থাকার কোনো প্রমাণ হাজির করতে পারেনি তারা। সোরেন এবং ইন্ডিয়া মঞ্চ ইডির তৎপরতাকে রাজনৈতিক উদ্দেশ্যে চালানো বলে সরব হয়েছিল। বিরোধী নেতাদের ভোটের আগে জেলে পাঠানোর জন্য বিজেপির কৌশল বলেছিল বিরোধীদের মঞ্চ ইন্ডিয়া। হাইকোর্টের সিদ্ধান্তই বহাল। সংরক্ষণ ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা নীতিশ কুমারের। বিহারে 65% সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নীতিশ কুমারের সরকার, কিন্তু তাতেও কোনো লাভ হলো না সরকারের। সোমবার শুনানিতে হাইকোর্টের সেই সিদ্ধান্তের উপর কোনো রকমের স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। অর্থাৎ বিহারের সংরক্ষণ আইন বাতিলের নির্দেশই আপাতত বহাল রইল। এই মামলার বিস্তারিত শুনানি হবে আগামী সেপ্টেম্বরে। জাতিভিত্তিক সমীক্ষার পর বিহারের নীতিশ কুমার সরকার গত বছরের নভেম্বরে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনগ্রসর শ্রেণী, তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য নয়া সংরক্ষণ চালু করেছিল। 50 থেকে বাড়িয়ে 65% সংরক্ষণ করার প্রস্তাব রাখা হয়। সেই প্রস্তাব বিধানসভায় পাশও হয়ে যায়। সেই সময় রাজ্য সরকারের দাবি ছিল আর্থসামাজিক বৈষম্য থেকে রক্ষা পেতে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের পরিমাণ 15% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। গত 20 জুন পাটনা হাইকোর্ট জনস্বার্থ মামলার রায় স্পষ্ট জানিয়ে দেয় যে এই সংরক্ষণ বেআইনি। এটা সংবিধানের 14, 15 এবং 16 নম্বর ধারা লঙ্ঘন করেছে। সুপ্রিম কোর্টের রায় অনুসারে সংরক্ষণ 50%-এর বেশি হওয়া যাবে না। এরপর গত 2রা জুলাই হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিহার সরকার। তবে হাইকোর্টের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। আগামী বছর বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা, তার আগেই সংরক্ষণের উপর আদালতের নিষেধাজ্ঞার ফলে যে বিপাকে পড়লেন নীতিশ কুমার তা বলাই বাহুল্য। জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী এবং নাগরিক হত্যার তদন্ত দাবি। বাংলাদেশে 74 জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি। ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ, বিভিন্ন বাহিনী এবং সরকারের মদতপুষ্ট বেসরকারি অস্ত্রধারীদের হাতে শিক্ষার্থী সহ নাগরিক নিহত এবং নির্যাতিত হওয়ার ঘটনার তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের 74 জন বিশিষ্ট নাগরিক। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে এই তদন্ত করার স্বার্থে এটা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি। আমরা তাই জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। প্রকৃত দোষী যেই হোক না কেন, যত উচ্চ পদাধিকারী কিংবা যে কোনো দলমতের হোক না কেন, তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। রাশিয়া সোমবার বলেছে তারা ইউক্রেনের 39টা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভ মূলত বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে হামলা চালাতে এই সব ড্রোন ব্যবহার করে থাকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কুরস্ক অঞ্চলে 19টা, বেলগোরোদের আকাশে 9টা, ভোরোনেজে 3টে এবং ব্রায়ানস্কের আকাশে 5টা ড্রোন ধ্বংস করেছে। এই সব অঞ্চলের সবগুলোই ইউক্রেন সীমান্তে অবস্থিত। লাতিন আমেরিকার ভেনেজুয়েলায় 70% ভোট পেয়ে বিরোধী প্রার্থীর জয়ের দাবি। ভেনেজুয়েলায় গতকাল রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া 70% ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন দেশটার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। মারিয়া বলেছেন, পুরো বিশ্বকে আমরা এটা জানাতে চাই যে প্রতিটা সেক্টরে, দেশের প্রতিটা রাজ্যে আমরা জয়ী হয়েছি। আমরা জানি যে আজ কি ঘটেছে। আমরা যেসব তথ্য পেয়েছি এটা নিশ্চিত করতে চাই যে ফলাফল এসেছে সেটা অকাট্য। তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলা মাদুরো জয়ী হয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল CNE। প্রতিষ্ঠানটার প্রধান এলভিস আমারোসো বলেছেন, 80% ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাদুরো 51.20% এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী 44.2% ভোট পেয়েছেন। প্রথম আলোর খবর অনুযায়ী বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে নিহত বেড়ে 211।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ এবং পরবর্তী সংঘাতে গুলিবিদ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তার নাম বাবুল হাওলাদার, বয়স 50। এই নিয়ে এ পর্যন্ত 211 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। গতকাল রবিবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত শুক্রবার 19 জুলাই বেলা 2:30টার দিকে বাসায় ফেরার পথে হাতিরঝিল থানাধীন পলাশবাগ এলাকায় গুলিবিদ্ধ হন বাবলু। তিনি রং মিস্ত্রির কাজ করতেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষের। হাসপাতাল, স্বজন এবং মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘাতে এখনও পর্যন্ত 211 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে বয়স, পেশা, আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত অথবা নিহত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য পাওয়া গিয়েছে 150 জনের। এর মধ্যে 113 জন শিশু, কিশোর এবং তরুণ রয়েছেন। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণঘাতী যত ভুল, গোলান মালভূমিতে নিজ সেনাদের উপর গুলিবর্ষণ করে গণহত্যা। ইসরায়েলের কুখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি দ্রুজ নাগরিক হতাহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলেরই কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে। ফিলিস্তিনি এবং লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে আয়রন ডোমের ব্যর্থতা এবং ভুল সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে বিপুল অর্থ ব্যয় করা সত্ত্বেও এগুলোর ব্যর্থতা ইসরায়েলিদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। গাজায় নৃশংসতার বর্ণনা, ইসরায়েলের 3 রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা 3 জন ইসরায়েলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা এই অস্বীকৃতির কারণও তুলে ধরেছেন গণমাধ্যমের কাছে। ব্রিটিশ পত্রিকা দ্য অবজারভারকে এই 3 রিজার্ভ সেনা বলেছেন, তারা গাজায় ইসরায়েলি সেনাদের যে ভয়াবহ নৃশংসতা এবং বর্বরতা দেখেছেন তাতে তারা আর যুদ্ধে যোগ দিতে চান না। এই 3 সেনা অবজারভারকে জানিয়েছেন, কোনো রকমের সামরিক ন্যায্যতা ছাড়াই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে প্রবেশ করেছে, সেখান থেকে অর্থকড়ি এবং জিনিসপত্র চুরি করেছে এবং ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, তাতে লোকজন পুড়ে মারা গিয়েছে। এইসব ইসরায়েলি সেনা শিশুদেরকেও গুলি করে হত্যা করেছে, এমনকি হেফাজতে থাকা বন্দীদেরকে হত্যা করেছে। 3 জন রিজার্ভ সেনার একজন বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর এই সমস্ত বর্বরতা এবং যুদ্ধাপরাধ দেখে আমি কোনোভাবেই চলমান সামরিক অভিযানকে ন্যায্য বলে বিবেচনা করতে পারি না। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।